আসসালামু আলাইকুম। আজকের গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 14তম পর্ব। আসুন গল্পটি শুরু করা যাক। আফনান গাড়ি থামিয়ে কিছুটা অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, এখানেই কি অধরা থাকেন, নাকি আমি ভুল জায়গায় চলে এলাম। গাড়ির মধ্যে সিটে বসে একটি কাগজ দেখার পর, না, ঠিকানা তো এটাই দেওয়া, কিন্তু এটা তো একটা অনাথ আশ্রম। তবে কি অধরা? এমন সময় অধরা এলো গাড়ির সামনে। আফনান গাড়ির সামনের সিটের লক খুলে দিল। অধরা আফনানকে সালাম দিয়ে গাড়িতে বসলো। সব ঠিক আছে? জি স্যার। তাহলে যাওয়া যাক। তাজ হোটেল শহরের শেষ প্রান্তে। গাড়ি করে যেতে প্রায় ঘন্টা সময় লাগে। আফনান ছোটবেলা থেকেই অনেক ভালো কার ড্রাইভ করে, কিন্তু আজ ও কোনোভাবেই ড্রাইভিংয়ে মন দিতে পারছে না। স্যার, আপনি কি ঠিক আছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? মানে, এভাবে ড্রাইভ করছেন যে? আফনান এবার গাড়ি থামিয়ে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেকক্ষণ থেকে ভাবছিলাম আপনাকে একটা প্রশ্ন করব। যদি আপনি অনুমতি দেন তাহলে করতে পারি। জি স্যার, বলুন। প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আপনি কি অনাথ? মানে অনাথ আশ্রমে থাকেন তো, তাই বলছিলাম আর কি। জি, আমি অনাথ। ছোটবেলায় আমার আব্বু আম্মু একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তা আপনি কোনো রিলেটিভের কাছে না থেকে এখানে থাকেন কেন? আব্বু আম্মুর মৃত্যুর পর 1 মাস মামাদের বাসায় ছিলাম। তারপরের 2 মাস আমার চাচাদের বাসায় কাটিয়েছিলাম, কিন্তু তারা সবাই আমাকে তাদের পরিবারের বোঝা ভাবতে থাকেন, তাই আমাকে এই অনাথ আশ্রমে দিয়ে যান। আসলে কি বলুন তো, এই পৃথিবীতে মা বাবার মৃত্যুর পর বাকি সবাই পর হয়ে যায়। আপনার কোনো ভাই বোন নাই? না স্যার। আফনানের সাথে কথা বলতে বলতে অধরার চোখে পানি চলে আসে, যা আফনানের চোখ এড়ায় না। আফনান অধরার দিকে নিজের রুমালটা এগিয়ে দিয়ে বলল, আমি দুঃখিত, আমি এসব জানতাম না, তাই জিজ্ঞাসা করলাম। জানি আপনার খারাপ লাগছে। রুমালটা আরেকটু এগিয়ে দিলে অধরা রুমালটা নিয়ে নেয়। সরি। না না স্যার, ঠিক আছে। এইসব প্রায় আমার কাছে এখন অভ্যাস হয়ে গেছে। চলুন যাওয়া যাক এবার। এরপর সারা রাস্তায় অধরা আর আফনানের কোনো কথা হয়নি। 2 ঘন্টা পর ওরা হোটেলে গিয়ে পৌঁছল। আপনি নামুন, আমি গাড়ি পার্ক করে আসছি। অধরা গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর আফনান এলে ওরা দুজনে একসাথে হোটেলে ঢোকে। আফনান সবার সাথে অধরাকে পরিচয় করিয়ে দেয়। নতুন প্রজেক্টটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ সময় অধরার পুরো খেয়াল শুধু আফনানের দিকে। ওর অবস্থা কিছুটা এরকম, বিজনেস যাক ভেস্তে, আমি তো শুধু আফনানকেই দেখব। হঠাৎ করে আফনানের মনে হলো কেউ যেন ওর দিকেই তাকিয়ে আছে। পাশ ফিরেই দেখে অধরা ওর দিকে তাকিয়ে রয়েছে। কিছু বলবেন? আফনানের ডাকে হুঁশ ফিরে অধরার। কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, না তো স্যার। পার্টি থেকে ডিনার করে 9টার দিকে রওনা দেয় আফনান আর অধরা। রাস্তার মধ্যে অধরা বলল, স্যার, আমার ব্যাপারে তো জানলেন, এবার আপনার সম্পর্কে কিছু বলুন। মানে, আমি তো সেভাবে কিছু জানি না আপনার ব্যাপারে। সেভাবে বলার মতো কিছুই নেই। বাসায় আমি আছি, চাচি আছে, মা আছে আর অনা আছে। তবে আর কিছুদিন পর দিশা আসবে। দিশার নামটা শুনেই অধরার কেমন যেন হতে লাগলো। আরও কথা বলতে ইচ্ছে করছিল আফনানের সাথে, কিন্তু দিশার নাম শোনার পর থেকে আর কিছু বলল না। অনাথ আশ্রমের রোডে এসে আফনান বলল, আজ তো বেশ দেরি হয়ে গেল আপনার বাসায় ফিরতে। সমস্যা হবে কি?
অধরা আফনানের দিকে না তাকিয়ে একমনে বলল, কি সমস্যা হবে? আপনার সাথেই তো ছিলাম। আফনান অধরার কথাটা বুঝতে পারল না। কিছু বললেন? কই না তো স্যার, বলছিলাম যে সমস্যা হবে না বলে এসেছিলাম তো। ওকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আফনান অধরাকে ওর বাসায়, যেহেতু অধরা ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই বলতে গেলে সেটাই ওর বাসা, নামিয়ে দিয়ে নিজের বাসায় এলো। বাসায় এসে মায়ের সাথে দেখা করে ফ্রেশ হয়ে নিজের ল্যাপটপটা নিয়ে বসলো। এমন সময় দিশা ফোন দিল। ফোনটা রিসিভ করলো আফনান। হাই জান, কি খবর তোমার? ভালো দিশা, তোমার অবস্থা কি? ভালো। ফ্রি আছো জান? হুম একটা গুড নিউজ আছে। কি? আমরা আমাদের নিউ প্রজেক্টের জন্য আজকালের মধ্যেই ইনভেস্টর পেয়ে যাব। মানে আজকের পার্টিটা। আফনানের কথা শেষ না করতে দিয়ে দিশা বলল, বাবু প্লিজ, কাজের কথা অফিসে হবে, এখন আমরা আমাদের কথা বলবো। আমাদের কথা মানে? আন্টি ফোন দিয়েছিল আজ, আর আর বলল 1 মাস পরেই বিয়ে। দিশার কথা শুনে আফনানের অবাক হওয়ার আর কোনো সীমা থাকলো না। কি 1 মাস পরে বিয়ে? মানে কই, আমাকে তো মা কিছু বলেনি এ ব্যাপারে। এরকম ডিরেক্ট দিচ্ছ কেন জান? তুমি খুশি হওনি এটা জেনে যে আর 1 মাস পর আমাদের বিয়ে? আফনান এবার নিজেকে একটু শান্ত করে বলল, অবশ্যই খুশি হয়েছি, কিন্তু আমি বলছিলাম যে আম্মু তো এ ব্যাপারে আমাকে কিছু বলেনি, হয়তো বা সময় পায়নি তাই বলতে পারেনি। আচ্ছা তুমি বলো জান, 1 মাস অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে না? মানে এতদিন তোমার কাছ থেকে দূরে কিভাবে থাকবো বলো? উফ, আমি তো সেটা ভাবতেও পারছি না। মাত্র তো 1 মাস দিশা, 30টা দিন দেখতে দেখতে পার হয়ে যাবে, এত ভেবো না। আচ্ছা চলো একটু প্রেম করি। আফনান হঠাৎ চেঁচিয়ে বলল, কি? কি মানে? প্রেম করতে বলেছি আফনান, খুন করতে বলিনি যে এভাবে চেঁচাচ্ছ। সরি, মানে না দিশা, আজ থাক, অন্য দিন করব। আফনান তুমি এখন অনেক বোরিং হয়ে গেছো। তোমায় এখন দেখলে কেউ বলবে না যে কলেজে আর ভার্সিটিতে তুমি সব মেয়ের ক্রাশ ছিলে। আগে কত রোমান্টিক ছিলা তুমি, আর এখন পুরাই ফালতু হয়ে গেছো। সত্যি বলতে দিশা কলেজ আর ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ ছিল আফনান। দুধের মতো সাদা ওর গায়ের রং, মাথায় সিল্কি সিল্কি চুল, সব ধরনের লুকেই আফনানকে অসাধারণ লাগত, হোক সে ক্যাজুয়াল লুক বা ফর্মাল লুক। চোখে সব সময় থাকতো একটা ব্ল্যাক কালারের সানগ্লাস। গাড়ি চালিয়ে যখন মেয়েদের সামনে দিয়ে যেত তখন মেয়েদের হার্ট পাম্প করা বন্ধ হয়ে যেত। ভার্সিটির অনেক ম্যাডামরাও আফনানকে দেখে ক্রাশ খেয়েছে। শুধু যে দেখতেই ভালো ছিল তা নয়, আফনানকে সবাই রোমান্সের কিং বলতো, কারণ আফনান ব্যাপক রোমান্টিক ছিল। তার ছিটে ফোঁটাও আপনারা এখনও দেখতে পাননি, তবে ভবিষ্যতে পাবেন। এমন কিছুই না দিশা, অনেক জার্নি করেছি তো আজ, তাই একটু টায়ার্ড লাগছে। ওকে ওকে, আচ্ছা শোনো, তুমি ওই মেয়েটার সাথে বেশি কথা বলনি তো আজ? দূরে দূরে ছিলে তো। আচ্ছা, কাল কথা হবে। বাই। ওকে যান, বাই। গুড নাইট, লাভ ইউ। আপনার ফোনটা রেখে ল্যাপটপ বন্ধ করে ঘুমোতে গেল, কিন্তু যখনই চোখ বুঝলো তখনই কিছু একটা দেখতে পেল। তাড়াতাড়ি করে উঠে গিয়ে বলল, এসব কি হচ্ছে আমার সাথে? আমি আবার, না না, এসব যা হচ্ছে ঠিক হচ্ছে না। দিন দিন ব্যাপারটা কেমন যেন সিরিয়াস হয়ে যাচ্ছে। না, আমাকে এবার কিছু একটা করতেই হবে। চলবে।